সবাইকে স্বাগত জানাচ্ছি আর আই অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি রাজনীতির ঐক্য, অনৈক্য ও পরিস্থিতি, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার অতিথিরা এরই মধ্যে আমার সাথে যুক্ত হয়ে গেছেন। আজ আমার সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর হাসানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়, তিনি আমার সাথে যুক্ত হয়েছেন। আমার সাথে আজকে যুক্ত হয়েছেন নূর খান লিটন, মানবাধিকার কর্মী, তিনি আছেন আমার সাথে। যুক্ত আছেন খালেদ সাইফুল্লাহ সোহেল, প্রশাসক, কিশোরগঞ্জ জেলা পরিষদ। তিনজনকে স্বাগত জানাচ্ছি এবং যেমনটা বলছিলাম, রাজনীতির ঐক্য, অনৈক্য ও পরিস্থিতি, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমি আলোচনাটা শুরু করতে চাই নূর খান লিটন আপনাকে দিয়ে। রাজনীতির শুরুতে, এবারের রাজনীতির শুরুতে আমরা অনেক কথা শুনেছি, অনেক আশ্বাস, অনেক প্রত্যাশা দেখেছি, এবং রাজনৈতিক সংস্কার এই বিষয়টি নিয়ে আমরা অনেক দীর্ঘদিন ধরে আলোচনা করেছি। কিন্তু এখনকার পরিস্থিতি বিবেচনায় আপনার কাছে কি মনে হয়, রাজনৈতিক সংস্কার সেটা কি শুধুই একটা প্রতিশ্রুতি ছিল, না এটার বাস্তবায়নযোগ্য কোনো আশ্বাস ছিল? দেখেন, প্রথম হচ্ছে আপনি যে হেড এই আলোচনাটা রেখেছেন রাজনীতিতে ঐক্য এবং অনৈক্য, তার মানে সম্পূর্ণ বিপরীতমুখী দুটি বিষয়কে আপনি সামনে নিয়ে আসছেন। এটি আনার পিছনে আমি যেটা বুঝি সেটা হচ্ছে বাস্তবতার নিরিখে আপনি এই বিষয় এইভাবে সাজিয়েছেন। প্রথম হচ্ছে যে রাজনীতিতে সংস্কার বা সমাজে সংস্কার যেভাবেই আমরা বলি, সেটা কি সম্ভব কি অসম্ভব যে প্রশ্নটা করেছেন, আমি মনে করি সম্ভব। এবং আমি এখনো আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যেভাবে এগোচ্ছেন, যত বিতর্কই থাকুক, আমার কাছে মনে হচ্ছে সময় গেলে আমরা হয়তো দেখতে পারবো যে ধীরে ধীরে সংস্কারের দিকটায় যাত্রা শুরু হবে। এটা আমার একটা বিশ্বাস। কারণ মানুষ তো সংস্কার চায়, পরিবর্তন চায়। সংস্কারকে আরো সুন্দরভাবে যদি বলি, মানুষ পরিবর্তনটা চায়। কিসের থেকে পরিবর্তন চায়? আমরা বিগত দিনগুলিতে যে অবস্থাটা দেখে আসছি, ফেলে আসছি, সেই জায়গায় আর ফেরত যেতে চাই না। সেই জায়গায় যাতে ফেরত না যেতে হয়, তাহলে যা যা করণীয় সেই কাজগুলো। এবং সেই ক্ষেত্রে এখন ধরেন প্রথম একটা জিনিস হয়েছে ইতিমধ্যে বিজয় জনগণের, সেটা হচ্ছে একটা পার্লামেন্ট আমরা পেয়েছি, এবং সেটা নির্বাচনের মধ্য দিয়ে। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে পার্লামেন্টে এখন পর্যন্ত পক্ষ সমূহ তাদের বক্তব্য উপস্থাপন করার সুযোগ পাচ্ছেন, সহনশীল আচরণ দেখাচ্ছেন, এবং এখন পর্যন্ত যেটা সেটাতে আশাহত হওয়ার কারণ নেই। যদিও কখনো কখনো আমাদের কাছে, যেহেতু আমরা পার্লামেন্টারিয়ান না, জনগণের জায়গা থেকে হয়তো কখনো কখনো আমাদের ভিতর এক ধরনের হতাশা কাজ করে, কিন্তু আবার পরক্ষণেই আমরা কিন্তু বুঝি যে এই জায়গাটিতে ধীরে ধীরে আগাবে। যেমন ধরেন শুরুতে আমি ব্যক্তিগতভাবে, আমি আমার জায়গা থেকে বলি, আমার কাছে মনে হচ্ছিল যে খুব খারাপ একটা সময় মনে হয় আমাদের আসছে অর্থনৈতিক দিকে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেটা বোঝা যাচ্ছে যে যতটা খারাপ আমরা ধারণা করেছিলাম সেই জায়গা তো দূরের কথা, বরং এখন পর্যন্ত সহনীয় পর্যায়ে কিন্তু আমাদের একটা আশার জায়গাতে আমাদের অর্থনীতি এখন পর্যন্ত আমাদের কিন্তু আমাদের ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্রমান্বয়ে কিন্তু বেশ চ্যালেঞ্জের মুখোমুখি পড়ছে। এই জায়গাটা হচ্ছে আমাদের, এটা তো বাস্তব। কারণ বাস্তব কিনা নূর খান লিটন, কারণ একটা নতুন সরকার যার বয়স মাত্র 3 মাস, দেখেন অর্থনীতি সরকারের সাথে তো এইটার সরকারের সাথে বিষয়টা না, বিষয়টা হচ্ছে গত বেশ কয়েক বছর টানা যে অর্থনীতিতে লুটপাটটা চলেছে, সেইটার প্রভাব তো এখন আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। তারপরে দ্বিতীয় হচ্ছে যে উন্নয়নের জগতে আমরা প্রবেশ করেছিলাম, সেখানে যেমন উন্নয়ন হয়েছে আমরা দেখেছি, এটা অস্বীকার করার উপায় নেই। রাস্তা হয়েছে, ঘাট হয়েছে, ব্রিজ হয়েছে, কালভার্ট হয়েছে, ট্রেন আসছে, কিন্তু যে মূল্যে আসছে, অর্থাৎ 100 টাকার একটা জিনিস তখন থেকে আলোচনা হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে 3 গুণ, 4 গুণ, 5 গুণ দিয়ে করা হয়েছে, এবং সেখানে একটা বড় ধরনের অর্থ লুট হয়েছে। এবং সেই লুটপাটে অংশ নিয়েছে তারাই যারা তৎকালীন সরকারের কাছাকাছি মানুষ অথবা সরকারের ক্যাশিয়ার ছিল। আমরা একরকম খেসারত দিচ্ছি বহু বছরের, বেশ কয়েক বছরের অর্থনৈতিক যে লুটপাট চলেছে সেই হরি লুটের এক ধরনের খেসারত দিচ্ছি। আমি আবারও ফিরে আসব
নূর খান লিটন আপনার কাছে, আমি একটু আলোচনায় চলে যেতে চাই। খালেদ সাইফুল্লাহ সোহেল আপনার কাছে, মানে যে আকাঙ্ক্ষার মানে পরিবর্তনের প্রত্যাশায় আমরা যে এক ধরনের আশা নিয়েছিলাম বা একটা প্রত্যাশিত পরিবর্তন, সেটা কি এসেছে রাজনীতিতে আপনার মনে হয়? সংসদটাকে দেখেই যদি আপনি ধরেন, মানে সংসদকে দেখেই যদি আপনি বলেন, সেখানে কি কোনো পরিবর্তন এসেছে? ধন্যবাদ আপা, আপনাকে ধন্যবাদ, আমাদের সহ আলোচক বিন্দু। আপনি যে প্রশ্নটা করেছেন, এই প্রশ্নের সময় কি এখন এসেছে? আপনাকে যদি উল্টা আমি প্রশ্ন করি, মানে 3 মাস 3 মাস বয়স সরকারের, কিন্তু প্রশ্ন তো থেকেই যাবে, প্রশ্ন তো থেকেই যাবে। খালেদ সাইফুল্লাহ সোহেল, এর মধ্যেই বিরোধী দল কিন্তু রাজপথে নেমে গেছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। তো সেক্ষেত্রে তো সরকারকে তো সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 3 মাসে যারা বিরোধী দলে আছেন তারা ভাবছেন যে আসলে আমাদের কাজটা কি। বলার আগেই যে প্রাইম মিনিস্টার যিনি হয়েছেন, উনি গত 17 বছরে যে শিক্ষা নিয়েছেন, 17 বছরের বাইরে থেকে একটা সফল আন্দোলনের নেতৃত্ব দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যে প্রধানমন্ত্রী হয়েছেন, উনি বসার আগেই উনি যে কমিটমেন্টগুলো করেছেন গত 3 মাসে আপনি দেখেন একটা একটা করে অ্যাড্রেস করতেছেন এবং পালন করতেছেন। তাহলে আপনি বিরোধিতাটা করবেন কই? এই কাজ যখন না করতে পারেন তখনই প্রশ্ন আসে অযথা কিছু প্রশ্ন উত্থাপন করার। যেই প্রশ্নটা আপনি 3 মাসের মধ্যে এই সফলতার গল্পতে আমি যাব না, আমি এটাকে 3 বছর পরে মূল্যায়নের কথা বলবো, নাম্বার 1। নাম্বার 2, যেটা আপনি বলছেন, আপনার শেষ আরেকটা প্রশ্নের লুটপাটের খেসারত জাতি দিচ্ছে, যেটা আপনি শেষ দিকে বললেন, আসলে এই খেসারত কি আপনি এই 3 মাসে শেষ হবে? আমার তো মনে হয় এই খেসারত, একটু আগে উনি যেটা বললেন, এই খেসারত জাতি কতদিন দিতে হবে আল্লাহই ভালো জানেন। আর আমরাও জানি, যেহেতু অর্থনীতিতে আপনি দেখেন অনেক ব্যাংক, যে ব্যাংকে মানুষ টাকা রেখেছে, রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে কান্না করে টাকা পায় না। আচ্ছা আপনি বলেন এই টাকাগুলো গেল কোথায়? এই ব্যাংকের টাকা যখন যায়, এটা জবাবদিহিতার আওতায় কারা আসবেন? কিন্তু আপনি তো এই সরকারের সময় ব্যাংকের সামনে দাঁড়িয়ে টাকা চাচ্ছেন, আপনি বলছেন যে আমি ব্যাংকে যাচ্ছি, আমাকে টাকা দিচ্ছেন না। দায়িত্ব কিন্তু এই সরকারের উপরে পড়তেছে। নাম্বার 3, যেটা এই যে লুটপাটটা হয়েছে, যেটা একটু আগে উনি বললেন যে উন্নয়নটা হয়েছে, উনিও বলেছেন চাক্ষুষ দেখা গেছে। এটাকে আমি বলি আসলে এই যুগটা অনেকটা ফেসিয়াল যুগ, মানে চাকচিক্যতায় ভরপুর থাকবে, ভিতরে কি হয়েছে সেটা দেখার বিষয় না। আর এই চাকচিক্যতা বলে আমি বলি যে এই ডেভেলপমেন্টটাকে ফেসিয়াল ডেভেলপমেন্ট বললেও কিন্তু ভুল হবে না। আপনি বলেন এই যে সুন্দর চাকচিক্যতা, যেটা উনি বললেন খুব স্পষ্ট করেই, যে আমি যেটা 10 টাকা দিয়ে পাওয়ার কথা আমি কিনলাম সেটা 10,000 টাকা দিয়ে, বাকি এই টাকাটা তো এই লুটপাটের খেসারতের জাতি দিচ্ছে, এবং আরো কত বছর দিতে হয়। আপনি দেখেন গালি কিন্তু এই সরকারকে শুনতে হবে। খেসারত লুটপাট করেছে এরা, চলমান প্রক্রিয়া, আমরা সমস্ত দায়ী দায়িত্ব নিচ্ছি। কয়েকদিন আগেও প্রধানমন্ত্রী সংসদে বলেছেন 30 লক্ষ হাজার কোটি টাকা আমরা ঋণ নিয়ে এই সরকার শুরু হয়েছে। আপনি তাহলে এটার মধ্যে দেখেন সরকারি স্টার্ট হওয়ার সাথে সাথেই ইরানে যুদ্ধ বেজে গেল, ওইখানে তেলের মূল্য নিয়ে কি একটা কেরিকাচা হলো, এটা ফেস করতে অর্থনীতির উপর একটা প্রেশার পড়েছে অর্থনীতির উপরে। আপনি এরপরে দেখেন, আমি যেহেতু হাওর অঞ্চলের মানুষ, কিশোরগঞ্জের মানুষ, আমাদের ওই অঞ্চলে হাওরের যে ফসলটা হয় এটা আমাদের মেইন ফসল। এই ফসলের সাথে কত স্বপ্ন জড়িত থাকে। এই ফসল হওয়ার আগে কত স্বপ্ন দেখে আমার সন্তানকে বিয়ে করাবো, আমি বাজারে যাব, আমি ডাক্তার দেখাবো, আমি শহরে যাব, আমার সন্তানকে বিদেশ পাঠাবো, কত স্বপ্ন জড়িত থাকে। আপনি জানেন সেই পানির কাছে এই স্বপ্নটা হেরে যাচ্ছে। আমি সেখানে নিজে গিয়েছি, আমাদের ডক্টর উসমান ফারুক সাহেব সেখানে, এমপি সাহেব, অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, ওনারাও গিয়েছেন। হঠাৎ করে বৃষ্টি এসে এত ক্ষতি হয়, এটা আমার জীবনে দেখা নাই। সরকারকে অর্থনৈতিকভাবে নানা রকম চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে, যেটার অস্থিরতা এক ধরনের অস্থির পরিস্থিতি সামগ্রিকভাবে সবকিছুর উপর পড়ছে। খালেদ সাইফুল্লাহ, আমি আসবো আপনার কাছে আলোচনায়। আমি একটু অধ্যাপক ডক্টর হাসনাত আলী আপনার কাছে যাই। বিভাজনের রাজনীতি এর আগে আমরা বলতাম, আলোচনা করতাম, অনেক বছর আগেও আলোচনা করেছি, আবারও সেই বিভাজনের রাজনীতি নিয়ে কথা বলছি। বিরোধিতার কারণেই বিরোধিতা করা, মানে একটা সময় যেটা বলছিলেন খালেদ সাইফুল্লাহ সোহেল, এখনো হয়তোবা সরকারের সমালোচনা করার সময় আসেনি, আমরা সরকারের সমালোচনা করতে বসেছে কারণ বিরোধী দল এখন রাজপথে আছে। তো সেক্ষেত্রে ঐক্যের যে প্রত্যাশা, তা তো মানে সেই প্রশ্নটি আসলে সুদূর পরাহত অনেকেই মনে করছেন। আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি সহ আলোচকদেরকে। দেখেন, বিভাজন, আপনি বহুদলীয় গণতন্ত্রের চর্চা আপনি করবেন, রাজনৈতিক বিভাজন থাকবে না, তা কি করে হয়? কারণ বাংলাদেশ তো বহুদলীয় গণতন্ত্রের একটি রাষ্ট্র,
যে রাষ্ট্রটি দিয়ে গেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, একদলীয় বাকশাল থেকে পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্রটা ফিরিয়ে দিয়ে গেছেন। বাংলাদেশে যদি রাজনীতির কথা বলেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা আলাদা রাজনৈতিক মতাদর্শ আছে, বিভাজন থাকবে, বরং ঐক্যটা কোথায়? ঐক্যটা হলো কর্মসূচিগত ঐক্য। সেই কর্মসূচিগত ঐক্য আমরা তো গত পার্লামেন্টে দেখেছি, অনেকগুলা আনরিজলভ ইস্যুতে আমরা ঐক্যমত্য পোষণ করতে পেরেছি। তেলের দাম ঊর্ধ্বমুখী, ইরানের যুদ্ধের কারণে আমরা সেখানে সর্বদলীয় কমিটি করার ক্ষেত্রে ঐক্যমত্য পোষণ করেছি আমরা। তারপরে 62 ধারায় এই যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে উভয় পক্ষ নিয়ে বা বাইরের মানুষদেরকে নিয়ে একটা কমিটি গঠন হবে, যে কমিটির মধ্য দিয়ে সংস্কার বা পরিবর্তন, যে ভালো কিছু দেখার প্রত্যাশা সেটি করবে, তার জন্য একটা সর্বদলীয় প্রস্তাবনা সেখানে গৃহীত হয়েছে। অতএব আমি এটাকে বিভাজন বলি না। বিরোধী দলের কাজ হলো সরকারের ভুল ভ্রান্তিগুলো গঠনমূলকভাবে তুলে ধরবে। এটি তো সরকারি দলও পজিটিভলি ইনভাইট করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তার বিদায়ী সংসদের বিদায়ী ভাষণে, তিনি সমাপনী ভাষণে তিনি বলেছেন যে বিরোধী দল গঠনমূলক আলোচনা করবে, গঠনমূলক সমালোচনা করবে, ভুল ভ্রান্তি ধরিয়ে দেবে। এটি তো গত 18 বছরের পার্লামেন্টে আমরা তো শুধু জাতীয় নেতা নেত্রীদের বিরুদ্ধে শুধু গালাগালি শুনেছি, আমরা গান বাজনা শুনেছি, আমরা তো জাতি নিয়ে গঠনমূলক কোনো আলোচনা শুনিনি। কিন্তু এখন তো সেই চিত্রটা পরিবর্তিত হয়েছে, একটা পরিবর্তিত পার্লামেন্ট আমরা দেখতে পাচ্ছি। তবে যে বিষয়গুলো লিটন ভাই যেটা বলছেন যে সংস্কার, কে চায় না সংস্কার? বিএনপি সংস্কার চায় না, তাহলে 31 দফা দিল কেন? সংস্কার চায় না তো ভীষণ 2030 বেগম খালেদা জিয়া জীবিত অবস্থায় দিলেন কেন? সংস্কার চায় না এই জুলাই সনদে স্বাক্ষর করলেন কেন? অতএব সংস্কার সবটা দল চায়। এই সংস্কারের মধ্যে দিয়ে আমরা কি চাই? আমরা কি খারাপের দিকে যেতে চাই? উত্তর না, আমরা ভালোর দিকে যাচ্ছি। ভালোটা কেন? 5 বছর পর পরে যেন লিটন ভাই তার ভোটটা দিতে পারে, আমি আমার ভোটটা দিতে পারি, সোনিয়া তার ভোটটা দিতে পারি, এবং আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারি, এবং ভোট দেওয়ার পরে নির্ভয়ে বাড়িতে এসে টেলিভিশনের সামনে দাঁড়িয়ে আমি যাকে ভোট দিয়েছি তিনি যদি সর্বোচ্চ ভোট পান, তিনি যেন নির্ভয়ে বিজয়ী হন, ঘোষিত হন, পার্লামেন্টে যান, এটা দেখতে পারি। তো এই সংস্কারটুকু তো করতে হবে, কারণ না করলে 18 বছরে হারিয়ে যাওয়া ইলিয়াস আলীকে আপনি খুঁজে পাবেন না। এই পার্লামেন্টে গুম হওয়া ব্যারিস্টার আরমানকে আপনি কি জবাব দেবেন? আপনি তুলিকে কি জবাব দেবেন? তার ভাই হারিয়ে গেছে। চৌধুরী আলমের সন্তানকে কি জবাব দেবেন আপনি? তাহলে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আনতে হবে, এবং এটি তো সমস্ত রাজনৈতিক দলই করবে, কোনো অনক্যের কিছু তো নাই। তারপরে দেখেন সুশাসনের যে অভাবটা ছিল, এই যে ভাই বললেন টাকা লোপাট হয়ে গেছে, আমরা খেসারত দিচ্ছি, কেন? সুশাসন ছিল না, নীতি ছিল, আইন ছিল, আইনের সঠিক প্রয়োগ ছিল না। আমাদের বাংলাদেশে না আইনের কোনো অভাব নাই, অজস্র আইন, চমৎকার চমৎকার সব আইন। সমস্যাটা হলো আইনের প্রকট না হওয়ার যে একটি সংকট, সেই সংকট থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আরেকটি ঘটনা আছে আমাদের দেশে, যে আইন সোনিয়ার জন্য একরকম, আমার জন্য একরকম, আমার লিটন ভাইয়ের জন্য একরকম, সেখান থেকে ফিরে আসতে হবে। গত 18 বছরে সেটা ব্যাপকভাবে একে দৃষ্টিকটুভাবে দৃশ্যমান ছিল আমাদের সমাজে, যে সরকারি দল অপরাধ করলে পার পেয়ে যাওয়া, বিরোধী দল অপরাধ না করলেও তাদের বিরুদ্ধে শাস্তির খড়গ চলে আসা। এখান থেকে চলে যেতে হবে। আর্থিক ক্ষেত্রে আইনের প্রয়োগ সম্পর্কে বলছেন আপনি ডক্টর হাসানাত আলী। আমি যতটুকু বুঝতে পারছি, আমরা বিরতির পরে আইনের সঠিক প্রয়োগের কথা বলছি, নিরপেক্ষ প্রয়োগ এখন হচ্ছে কিনা, এখন কি আইন শৃঙ্খলার পরিস্থিতি? নূর খান লিটনের কাছে এই প্রশ্নটি থাকবে আমার। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলবো। আজকে আলোচনা করছি রাজনীতির ঐক্য অনৈক্য ও পরিস্থিতি নিয়ে। আমি নূর খান লিটন, আপনার কাছে এই অংশে শুরুতেই জানতে চাই, যেটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি একটি প্রশ্ন রেখে গেছিলাম, যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন আছে। আমি একটু ছোট্ট করে উদাহরণ দিতে চাই। সেটা হলো, গত 24 ঘন্টায় দেশে 12 জন খুন হয়েছে। সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শেরপুরে 11 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। চুয়াডাঙ্গায় কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। খুলনায় যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গাজীপুরে 5 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। চুরির অপবাদে খুঁটিতে বেঁধে নির্যাতন, অপমানে কিশোরীর আত্মহত্যা। এই দায় কে নেবে? আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কেমন আছে বলে মনে হয় আপনার? দেখেন, আপনার প্রশ্নের সাথে সুশাসন একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এইখানে যে সমস্যাটা হয়েছে, এখানে কিন্তু সুশাসন নিয়ে যখন কথা বলতে হবে, যখন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে হবে, তখন কিন্তু ওই 1 মাস কি 2 মাস ক্ষমতায় কি 2 সপ্তাহ বা 1 সপ্তাহ এগুলি বিবেচনায় রাখার আমি মনে করি কোনো যুক্তি নেই। বরং এটাকে স্বীকার করে নেওয়া যে হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে খারাপের দিকে, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বাত্মক চেষ্টা আমরা করছি। এটা একরকম উত্তর হয়। আরেকটা উত্তর হয়
যে না সবই তো স্বাভাবিক, এর চেয়ে আগে আরো বেশি খারাপ ছিল। এই উত্তরগুলি যারা দেন তারা মূলত সমস্যাটাকে সমাধানের দিকে নিতে অপারগ, আসলে পারেন না। কারণ আমি যদি সমস্যাকে স্বীকৃতি না দিই তাহলে আমি সমাধানের পথটায় কিভাবে যাব? আপনি যে পরিসংখ্যানটা দিলেন এইটা একটা ভয়াবহ চিত্র, মানে এই 24 ঘন্টায়। অল্প সময়ের মধ্যে এতগুলি ঘটনা, এইটা কিন্তু স্বাভাবিক না। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে, বিবেচনায় আনতে হবে যে আমাদের আইন শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য, ভালো রাখার জন্য দায়িত্বটা কার? আমি যদি বলি একজনের না, দায়িত্বটা মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা কারা দিবে? যারা নীতি নির্ধারক, তারা দিবেন। এখন আমাদের মনে রাখতে হবে যে সরকার তো একটা আছে, এটা 5 থেকে 8 তারিখের ঘটনা না। 5 থেকে 8 তারিখে সরকার ছিল না, কিন্তু এখন তো সরকার আছে এবং নির্বাচিত সরকার, এবং যাদের সাংগঠনিক ক্ষমতা একেবারে ভিলেজ পর্যন্ত, গ্রাম পর্যায় পর্যন্ত আছে, তাদের দায়িত্বটা কি? যদি ধরি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফেল করছে, তাহলে দায়িত্বটা তো অটোমেটিক পলিটিক্যাল পার্টি যারা দেশ পরিচালনা করছেন তাদের ঘাড়ে দাঁড়ায়। ওকে, তো সেই জায়গাটিতে আমরা দৃশ্যমান কিছু পদক্ষেপ দেখতে চাই। যেমন ধরেন শুধু তো এই মানে ক্রাইমগুলো ঘটছে এটা শুধু না, আপনি দেখেন তো 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত যতগুলি মামলা হয়েছে, হত্যা মামলা বিশেষ করে আন্দোলনকে কেন্দ্র করে, কয়টা মামলা আপনি বিশ্বাস করেন যে বিশ্বাস করার মতো? কয়টা মামলা আছে? ওকে, আমি ব্যবসা করা হয়েছে এই মামলা দিয়ে, একটু যাকে তাকে ট্যাগ দেওয়া হয়েছে স্বৈর শাসকের লেজুর, আওয়ামী লীগ, এইটা সেটা। আওয়ামী লীগের ভিতর সবই কি ক্রিমিনাল? এইখানে আমাদের বুঝতে হবে। এবং এই কাজটি কিন্তু কিছু দুর্বৃত্তরা করেছে, তাদেরকে আমি পলিটিক্যাল মানে অ্যাক্টিভিস্ট মনে করি না, তারা দুর্বৃত্ত। তারাই এই মামলাগুলো সাজিয়েছে, পুলিশও কোনো কোনো ক্ষেত্রে সহযোগিতা করেছে, টাকার বিনিময়ে মানুষকে হ্যারাস করা হয়েছে। এই জায়গা থেকে বের করার জন্য এই সরকারের উচিত এখনই জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া। সরকারের পদক্ষেপটা আসলে কি? খালেদ সাইফুল্লাহ সোহেল, এইখানে জবাবদিহির একটা জায়গা তো অবশ্যই তৈরি হয়েছে। আপনার কাছে কি এই চিত্রটা স্বাভাবিক মনে হয়? গত 24 ঘন্টায় দেশে 12 জন খুন। ধন্যবাদ আপনাকে আপা। অবশ্যই স্বাভাবিক না। আমি আমি যেই দল, আমি যেহেতু ওন করি দল, আমি কলেজের বিপি ছিলাম, বিএনপির এখনো সদরের দায়িত্বে আছি। এই যে পরিস্থিতিটা, এটা কোনোভাবেই কাম্য না। তা এখন আপনি বলতে পারেন যে আপনার সরকার ক্ষমতায়, তাহলে কি জন্য এটা হচ্ছে? প্রথমত আপনাকে আমি প্রশ্ন করি, এখন পর্যন্ত পুলিশের যে সেটআপটা, এটাই শেষ হয় নাই। এখনো দেখেন, আমি আমার জেলার কথা বলি, আমার জেলার এসপি সাহেব ছিলেন 3 বারে পর্যন্ত চেঞ্জ হয়েছে 5ই আগস্টের পরে। লাস্ট যে এসপি সাহেব জয়েন করেছেন 5-7 দিন হয়েছে। উনি নতুন করে যাওয়ার পরেই উনি যে মেসেজটা থ্রো করেছেন মাদকের বিরুদ্ধে এবং কিছু কার্যক্রম হাতে নিয়েছেন, আমার কাছে মনে হয়েছে গত 8-10 দিনে আমার জেলার অবস্থাটা আগের চেয়ে একটু বেটার। এটা গেল একটা জেলার খবর। আপনি দেখেন পুলিশ ডিপার্টমেন্টে যারা আছেন, ওনাদের মনোবল যেভাবে নষ্ট হয়ে গেছে, দুর্নীতিতে নষ্ট হয়েছে বেশিরভাগ। 5ই আগস্টের পরে ওরা যে অপরাধ করেছে, অপরাধের জন্য এই যে লোকগুলা তো আছেন, এখানে ধরেন ফেস করেছেন যারা, মামলা হয়েছে কিছু জনের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে অ্যাকশন হয়েছে, ওএসডি হয়েছে, বাকিরা তো সবাই আছেন। মেন্টালি তারা কোন দিকে আছেন এগুলি বুঝতেও তো সময় পার হচ্ছে। আমার কাছে যেটা মনে হচ্ছে যে একটু সময় হয়তো যাবে, তবে পরিস্থিতি অবশ্যই কন্ট্রোলে আনতে হবে। আর আপনি যেটা রাজনৈতিক দলকে দোষারোপ করার যে স্কোপটা থাকে, এটা এই জন্য নাই, এই পুলিশের এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা শব্দ করার স্কোপ কম। আপনি জানেন, আমার জেলার এসপি বলেন, আমরা যারা নেতৃত্ব করি নেতা, আমাদের থানার বারান্দায় যাওয়া নিষেধ কোনো অবস্থাতেই। আমি তো গত 17-18 বছরে অ্যারেস্ট ছাড়া কোনোদিন থানায় যাই নাই, আর তদবিরের তো প্রশ্নই আসে না। আমরা সহযোগিতা করতেছি চোখ বন্ধ করে, কিন্তু পুলিশের মনোবলটা এত দুর্বল হয়েছে, 3 মাসে এটাকে দাঁড় করানো যাচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যেটা, যে এই মনোবলের একটা প্রবলেম রয়েছে, আর আমাদেরকে সমন্বয়হীনতার কিছু প্রবলেম রয়েছে, যেটা আমরা অস্বীকার করব না। পুলিশকে আমরা স্বাধীনতা দিয়েছি যে আপনারা এই কাজটা করেন, স্বাধীনতা দিতে হবে, নাহলে এই পুলিশ দাঁড়াতে পারবে না। কারণ এই পুলিশের উপরে যে প্রেশার পড়েছে,
আর আর আপনি দেখেন একটা মানুষ যদি থানায় যায় এখনো সে ভাবে ওসি সাহেবকে কিছু না দিলে ওসি সাহেব মনে হয় খুশি হবে না, মানে মামলাটা মানুষের নিবে না। মানসিকতারও পরিবর্তনটা কিচ্ছু হয়েছে change নাই। কিনা সেখানে বরঞ্চ সেখানে change আরো পরিবর্তন বেড়েছে। হয়। ওসি সাহেব যদি মন খারাপ করে বসে থাকে তাহলে এসে বলে কই যে উনি তো মন খারাপ, মনের রেটটা বেশি যাচ্ছে, আরেক বিপদ হয়ে গেছে। আর উনি যদি বলে না এটা উপর থেকে নিষেধ আছে, এটা করা যাবে না, এটাও তাহলে মাইন্ড করে লোক বিরাগ ভাজন হয়। বিরাট আমি বাজার। এই আমি জন্য আমি- আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের পরিবেশগুলো একটু অ্যাডজাস্ট করতে সময় লাগবে, তবে এই ধরনের পরিস্থিতি আমরা কাম্য না। অবশ্যই সেটাকে অ্যাড্রেস করে সমাধানের ব্যবস্থা ওকে গ্রহণ ওকে করতে ওকে হবে। খালেদ ধন্যবাদ সাইফুল্লাহ আপনাকে। সোহেল, আমি আবারও ফিরবো আপনার কাছে। আমি একটু অধ্যাপক ডক্টর হাসনাত আলী আপনার কাছে যাই। প্রশ্নটি হচ্ছে, সরকার কি এখনো হানিমুন পিরিয়ডে আছে, নাকি সমস্যা সমাধানের কার্যকরী কোনো উদ্যোগ আপনি দেখতে পাচ্ছেন? অধ্যাপক ডক্টর হাসনাত আলী। মানে আপনি দেখতে পারলেন না কোথায়? আমি সরকার দেখতে সমস্যা- পাইনি, আমি সেটা তো বলছি না, আমি আপনার তাহলে কাছে আমাকে প্রশ্ন করছি। তাহলে আপনি এই যে প্রশ্নটা করলেন করে একটা হ্যাঁ। বিভ্রান্তি ছড়াচ্ছেন। না, বিভ্রান্তি দেখেন, মোটেও ছড়াচ্ছি না। সরকার আজকেও কিন্তু সরকার প্রধান আজকে বাংলাদেশ এই যে কৃষিবিদ ইনস্টিটিউট, সেখানে সারা দেশের তার রাজনৈতিক দলের প্রেসিডেন্ট সেক্রেটারিকে এক জায়গায় আহ্বান করেছিলেন এবং মন্ত্রীদেরকে একেবারে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে এই যে জনগণ থেকে, তৃণমূল থেকে তাদের সমস্যার কথাগুলো তাদেরকে প্রশ্ন করা এবং উত্তর নেওয়া, এর মধ্য দিয়ে তো উনি মন্ত্রীদেরকে জনগণের কাছে একটা অ্যাকাউন্টেবল করছেন। দেখেন, এই যে বিষয়গুলো, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অসত্য মামলা, মিথ্যা মামলা, গায়েবী মামলা, এগুলোর কোনো হানিমুন পিরিয়ড হয় না। এগুলো শুরু করতে হয় ডে 1 থেকে। আপনি দায়িত্বে আছেন, কেন খুন খারাপি হবে? তবে খুন খারাপি তো আপনি বন্ধ করতে পারবেন না, দরকার নেই বন্ধ করার। আপনি বিচারটা করেন, যেন নিরপেক্ষ বিচারটা হয়। আপনি দেখেন, গত পরশুদিন আমি দেখলাম যে ঢাকা শহরে নীরব চাঁদাবাজি হচ্ছে এবং চাঁদাবাজদের তালিকা তৈরি করা হয়েছে। এই চাঁদাবাজির কথা তো আমরা শুনতে চাই না। এই চাঁদাবাজি তকমা দিয়ে এই বট বাহিনী বা এই বিরোধী পক্ষ বিএনপিকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য হেন কাজ নাই যা করেনি। তাহলে এখনো 2 মাস 2.5 মাস ক্ষমতায় এই চাঁদাবাজরা এখনো চাঁদাবাজ, তাদের কোন দল করে আমার দেখার দরকার নেই। সরকার ক্ষমতায় এবং গত 18 বছরের চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ, ব্যবসা বাণিজ্য করতে পারেনি, ব্যাংকগুলো লুট হয়ে গেছে। এখনো বিএনপির কাছে মানুষ চায় বা এই নতুন সরকারের কাছে মানুষ চায় চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ। তাহলে এই চাঁদাবাজের পরিচয় চাঁদাবাজ, সন্ত্রাসীর পরিবার সন্ত্রাসবাদ, খুনির পরিচয় খুনি, অপরাধীর পরিচয় অপরাধী। আপনি সুশাসন উপহার দেবেন, আপনি ইনসাফ কায়েম করবেন। এই বিষয়গুলো নিয়ে সরকারকে কাল বিলম্ব না করে, আগামী ঈদ আসছে কুরবানির, প্রত্যেকটি কুরবানির ঈদের আগে আমরা দেখি গাড়ি ট্রাক ছিনতাই হয়ে গেছে রাজনৈতিক বিবেচনায়। ট্রাক আটকিয়ে দেওয়া হয়েছে, একটি নির্দিষ্ট মাঠে গরুর গাড়ি বা এই পশুবাহী গাড়ি জোর করে নিয়ে যাওয়া হয়েছে। অতএব এই সংকটগুলোর পুনরাবৃত্তি মানুষ দেখতে চায় না। আপনি আইন শৃঙ্খলা বাহিনী, গত 18 বছরে আইন শৃঙ্খলা বাহিনী দলীয়করণ করে ভঙ্গুর হয়ে গেছে, কিন্তু এই কথা রাজনৈতিক আলোচনায় শুনতে ভালো লাগবে, কিন্তু বাস্তব জীবনে যখন একজন গ্রামের কৃষক আমার বগুড়া থেকে বা আমার নওগাঁ থেকে বা আমার রাজশাহী থেকে ট্রাক বোঝাই করে গরু নিয়ে আসবে, সিরাজগঞ্জে যমুনার ওপারে এসে ট্রাক ছিনতাই হয়ে যাবে, এরকম ঘটনা যদি ঘটে, এটি মানুষকে স্বস্তি দিবে না, মানুষকে খুব ভালো ফিল দিবে না। অতএব সরকারকে এখন থেকেই একটা সুস্পষ্ট প্রস্তুতির মধ্যে আসবে যে চাঁদাবাজ যে দলেরই হোক না কেন, যে ইউনিটেরই হোক না কেন, সে দেখতে সাদা না কালো সেটা দরকার আমার নাই। আমার কথা হলো যে কৃষকরা যেন নির্ভয়ে কুরবানির হাটে গরু নিয়ে আসতে পারে এবং গরু বিক্রি করে তারা যেন বাড়িতে নির্ভয়ে টাকা নিয়ে ফিরে যেতে পারেন। বিরতির পরে এসে আরো শুনবো নিশ্চয়ই। বিরতির পরে দর্শক, একটা বিরতি নেই, দেশ সম্প্রতিকে ফিরছে এক্ষুনি, সঙ্গে থাকুন। ঐক্য অনৈক্য এবং পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলছিলাম। আমি শুরুতেই চলে যেতে চাই নূর খান লিটন। আমি আসলে আর কোনো প্রশ্ন রাখতে চাই না, আপনাদের কাছেই শুনতে চাই। নূর খান লিটন, শুরুতে দেখেন, আমার ভাই যে বক্তব্যটা দিলেন একটু আগে, যে পুলিশকে ধাপে ধাপে তারা মোটামুটি শক্তিশালী করছেন এবং পুলিশের ভিতর রদবদল করে সাচ্চা পুলিশ বাহিনী গড়ে তোলার চেষ্টা করছেন। আমি গত 2-3 দিন ধরে খেয়াল করছি যে পুলিশের এসপি এবং ওসি পদায়ন কিভাবে হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন, বগুড়া এবং দিনাজপুর, বাগেরহাট, এই যে তিনটা জেলা, এখানে 2 জন ব্যক্তি আমার সাথে আমি মনে করি দ্বিমত করার ওনাদের সুযোগ নাই। বগুড়ায় পুলিশের যে পুলিশ লাইন, এই পুলিশ লাইনকে কারাগার করা হয়েছিল, এই পুলিশ লাইনের টর্চার সেল ছিল। দিনাজপুরে পুলিশ লাইনের ভিতরে টর্চার সেল ছিল, কারাগারের মতো মানুষকে আটকায় রাখা হতো, নির্যাতন করা হতো। দুর্ভাগ্যজনক,
এই এই মানুষদেরকে আমরা কিন্তু এই অফিসারদেরকে সমন জারি করে আমরা এনেছিলাম, এদের অধিকাংশ যাদের বিরুদ্ধে যেই ধরনের অভিযোগ আমরা পেয়েছিলাম গুম কমিশনে, আজকে দেখি সেই মানুষগুলি গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে নিয়ে নেওয়া হচ্ছে। তাহলে এইটাকে আমি কিভাবে বলবো? বগুড়া যে কি কাহিনী হয়েছে, নিশ্চয়ই বগুড়ার যারা বিএনপি নেতা তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী। পুলিশ লাইনে চোখে পড়ে না যে পুলিশ লাইনে কি হয়েছে? ওখানে যে ট্রেনিং সেন্টার ছিল সেখানে কিভাবে মানুষকে টর্চার করা হতো এবং কিভাবে ওখানে কারাগার বাদ দিয়ে ওখানে বন্দি করে রাখা হতো, মাসের পর মাস, তারপর অস্ত্র দিয়ে চালান দিত অথবা ক্রস ফায়ার করা হতো। এবং সেই অফিসারগুলো তো আছে। আপনি দিনাজপুরে 3 জন এসপির আমলে এই ঘটনাগুলি ঘটেছে এবং তাদের অধীনস্থ অফিসাররা এই কাজগুলো করেছে। কিন্তু আজকে যেটা দেখছি যে তাদেরকে সুন্দর সুন্দর জায়গায় পোস্টিং দিয়ে ফেলতেছে। তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই পুরা জিনিসটা যেখানে উচিত এদেরকে চিহ্নিত করা, যারা এইভাবে মানুষকে নির্যাতন করেছে, গুম করেছে, তাদেরকে কি আপনারা ওপেন করেছেন? মানে সরকারের কাছে সবই আছে তথ্য, তথ্য। এবং আমাদের যে কমিশনের রিপোর্ট তথ্য সেই রিপোর্টের হিসাবে ভিতরেও আছে। রিপোর্টের মধ্যে হ্যাঁ, আপনি দেখেন এই যে মানুষগুলোকে ডেফিনেটলি কোন রাজনৈতিক প্রশ্রয় তারা এই ভালো ভালো জায়গা পোস্টিং পাচ্ছে আমার ধারণা। তো এখন দরকার ছিল এই মানুষদেরকে চিহ্নিত করে আস্তে আস্তে সাইড লাইনে রেখে নতুন ব্লাড সংযোজন করা। বিএনপির জন্য এটা ছিল সবচেয়ে জরুরি। তাহলে যেটা হতো যে ভবিষ্যতে জনগণকে দাস হিসাবে এরা চিন্তা করতো না। ওইভাবে মানে প্রজাদেরকে যেভাবে আগে রাজারা নির্যাতন করত ওইভাবে এই পুলিশ বাহিনী নাগরিকদের উপর নির্যাতন করতো না। অসংখ্য ধন্যবাদ। এবং এই যে ভাই আছে তার পা ভাঙা, উনি বলছেন যারা এই পা ভাঙে, যারা টর্চারগুলি করে, আজকে যদি তাদেরকে আমরা রক্ষা করি তাহলে দেশটা আপনি কি করে মানুষকে ভালো সেবা দিবেন? অসংখ্য ধন্যবাদ নূর খান লিটন। এই পর্যায়ে আপনাকে আমি একটু চলে যেতে চাই খালেদ সাইফুল্লাহ সোহেল। নূর খান লিটন যে সংকটটা আইডেন্টিফাই করেছেন, চিহ্নিত করেছেন, সেটির সাথে আপনি একমত কিনা? আমি দ্বিমত করব না, আবার একমত পোষণ করব না। দ্বিমত করব না এই জন্যে যে ভুল ত্রুটি হতেই পারে, কারণ 3 মাসে আমরা ফাইন্ড আউট করতে পারবো না কোন ব্যক্তিটা এমন এমন ছিল। উনি যেটা বলেছেন রিপোর্টে দিয়েছেন, সেই রিপোর্টটা আমি দেখি নাই, এই জন্য আমি মন্তব্যটা করব না। তবে আমি রিটন ভাইকে আশ্বস্ত করব এবং জাতিকে আশ্বস্ত করব, 3 মাস হয়েছে মাত্র, আমাদেরকে অলরেডি নিয়োগ দেওয়ার জন্য আমরা স্টার্ট হয়েছে, গভর্নমেন্ট শুরু করেছে। এই নিয়োগ যা হচ্ছে, নিয়োগের মধ্যে 2 টাকার বাণিজ্য সেখানে হয় নাই। 100% সততার সাথে সেটা হয়েছে। 100% সততার সাথে হওয়া মানেই আপনি ধরে নেবেন যে পুলিশে একটা ভালো সেটআপ যাচ্ছে। আরো একটু সময় আছে, আমরা ভালো নিয়োগ আসতেছে। সততার সাথে এই কাজটা যদি আমরা করতে পারি, আশা করি পুলিশের মধ্যে একটা পরিবর্তন আসবে। নাম্বার 3, আর পুলিশের মধ্যে এমন তো ম্যাক্সিমামই কোনো না কোনো ভাবে ইনভলভ ছিল। বছরটা ছিল 17 বছর, 1-2 বছর না। যদি 5 বছর হতো, 6 বছর হতো তাহলে একটা বলা যেত। 17 বছর কোনো না পুলিশ যারা চাকরিতে ছিল কোনো না কোনো ভাবে তারা কনফার্মাইজ করে থেকেছে, আর যারা ছিল না তারা ওএসডি হয়েছে, চাকরি থেকে চাকরিচ্যুত হয়েছে। সুতরাং এগুলি ফাইন্ড আউট করা একটু কঠিনই হচ্ছে। তারপরেও কিছু যা হচ্ছে আমি আশা করি, আমি খুব আশাবাদী মানুষ। 17 বছরের আন্দোলনে খুব আশাবাদী ছিলাম। যখন মানুষ হতাশ ছিল তখনও আমরা মেসেজ থ্রু করেছি। আমাদের নেতা, বাংলাদেশের সবচেয়ে 3 মাসের যে সফল মানুষটা, যে মানুষটা সবগুলো জায়গাতে অ্যাড্রেস করতেছেন, উনি আশাবাদী মানুষ। উনি যে আশ্বস্ত করেছেন, তার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, উনি নিজেই সবচেয়ে বড় নির্যাতিত মানুষ। উনি যদি এই নির্যাতনটাকে ভুলে যান তাহলে ওনাকে উনি ভুলে যাবেন। আমি মনে করি উনি সেটা ভুলবেন না। আর আমাদের পিএম নিজে নির্যাতিত, উনি সেটা ভুলবেন না। আমি খুব আশাবাদী মানুষ। আগামী কিছুদিনের মধ্যেই সবকিছুতে একটা পরিবর্তন আসবে। আপনি আশা করছেন যে একটা পরিবর্তন দেখতে পাবো ডেফিনেটলি। এবং আমি নতুন এসপি যাওয়ার পরে আমার কিশোরগঞ্জে আমি দেখছি কিছু পরিবর্তন হয়েছে। ওনাকে যদি আমরা একটু সাপোর্ট করি, আর জনগণ যদি পাশে থাকে, তারা যদি মনে করে যে এটাকে সাপোর্ট করা উচিত, মানুষের আসলে সচেতন হইতে হবে। আগের যে অভ্যাসটা আছে সেই অভ্যাসটা আমাদের পরিবর্তন হইতে হবে। অসংখ্য ধন্যবাদ খালেদ সাইফুল্লাহ সোহেল। আমি অধ্যাপক ডক্টর হাসনাত আলী আপনার কাছে চলে যেতে চাই। সংকট সমাধানের উপায়টা আপনার কাছে একটু জানতে চাই। এই অনৈক্যের কথা আমরা আর বলতে চাই না। সংকট সমাধানের সবচেয়ে যে সংকট নিয়ে এখন আলোচনা করছি আমরা, পুলিশ প্রশাসন নিয়ে। দেখেন, পুলিশ প্রধানকে ব্যক্তিগতভাবে আমি চিনি। তিনি অত্যন্ত সজ্জন একজন মানুষ, এবং গত 18 বছরে যে কয়জন পুলিশ কর্মকর্তা পলিটিসাইজ হয়েছেন বা রাজনৈতিক বিবেচনায় খুব খারাপ সময়ের মধ্যে গিয়েছেন, তিনি একজন।
আলী আকবর সাহেব, উনি নিশ্চয়ই এগুলো জানেন। তবে আমি খুব আটকে উঠেছি আমি যখন গুম কমিশনের একজন সম্মানিত সদস্য যখন আমার নিজের জেলা বগুড়ায় যে সমস্ত অপকর্মের সাথে জড়িত পুলিশ কর্মকর্তারা পদায়ন হচ্ছে মর্মে অভিযোগ করলেন, আমি বিনয়ের সাথে সরকার প্রধান সহ স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন সবাইকে অনুরোধ করব, পুলিশ প্রধান সহ এই বিষয়টি খতিয়ে দেখবেন। এই অভিযোগটা কিন্তু কোনো হালকা অভিযোগ নয়। ইলিয়াস আলীকে আমরা এখনো খুঁজে পাইনি, চৌধুরী আলমকে খুঁজে পাইনি, বহু মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, বহু মানুষের চোখ গেছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। মানুষ কিন্তু এগুলো ভুলে যায়নি, এগুলো মনে রাখতে হবে। 2 নম্বর যেটা আমি মনে করি, কিচ্ছু করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। আপনি রাজনৈতিক দল ক্ষমতায় আছেন, আপনি শুধু নিয়ত্তা করেন যে আপনি পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করবেন না, আপনি পুলিশকে মিথ্যা মামলা করার জন্য আপনি হুকুম দেবেন না। আপনি আপনার দলের কোনো নেতা বা কর্মীকে যদি কোনো অপরাধ করে থাকে, চাঁদাবাজি করে থাকে, অন্যায় করে, অপকর্ম করে, তাকে বাঁচানোর জন্য কেউ থানায় একটি ফোন দেবেন না। যিনি ফোন দেবেন তাকে বিচারের কাঠগড়াই করবেন উল্টাভাবে, কেন অপরাধীকে। ঠিক একইভাবে গত 18 বছর যেভাবে মিথ্যা মামলা, গায়েবী মামলা, অসত্য মামলা দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত রেহাই পাইনি, পালিয়ে বেড়াতে হয়েছে, বাংলাদেশে এরকম থানা, এরকম বিচারাঙ্গন, এরকমের মামলার নজির মানুষ আর দেখতে চায় না। প্রতিশোধ মানুষ দেখতে চায় না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশোধের পরিবর্তে ভ্রাতৃত্বের কথা বলেছেন, সৌহার্দ্যের কথা বলেছেন। বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে আসার পরে উনি সৌহার্দ্যের কথা বলেছেন, ভ্রাতৃত্বের কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমার ভাইটি বললেন যে উনি জুলুম নির্যাতনের শিকার, এটা বলার কোনো দরকার নেই, সবাই দগদগে ক্ষত আমাদের সামনে। তারপরও পার্লামেন্টে দাঁড়িয়ে এখন পর্যন্ত যে দলের কারণে, যে ব্যক্তির কারণে, যে মানুষগুলোর কারণে উনি এই ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন, প্রতিশোধ পরায়ণতা ওনার মুখ দিয়ে প্রকাশ পায়নি, বরং উনি সৌহার্দ্যের কথা বলেছেন। উনি ভুলে গিয়ে ইউনিফিকেশনের কথা বলেছেন, রিফর্মের কথা বলেছেন। শুধু মাননীয় প্রধানমন্ত্রী একা বললে হবে না, ওই যে ওনাদের মতো যারা দায়িত্বে আছেন রাজনৈতিক ভাবে নিয়োগ হয়ে, তাদের প্রত্যেকজনকে সম্মিলিতভাবে ওনাকে ফলো করতে হবে। যিনি রাষ্ট্রের পয়সায় গাড়ির তেল ব্যবহার করেন না, প্লিজ, রাষ্ট্রের পয়সায় গাড়ির তেল ব্যবহার করেন না। আমার দেশের মন্ত্রীরা যেন রাষ্ট্রের পয়সায় তাদের পারিবারিক ভ্রমণে ব্যয় না হয়, অতএব ওনাকে যেন অনুসরণ করেন। সেটি হবে সুশাসনের মূল চাবিকাঠি। সুশাসনের মূল চাবিকাঠি আমরা সেটাই করতেছি। আর চাঁদাবাজ তো চেঞ্জ হয় না, আগের লোকগুলোই রয়ে গেছে, মুখোশ 1-2 জন চেঞ্জ হয়েছে, আমাদের নামে এগুলি হচ্ছে। ধরেন না কেন, আপনি ধরেন আইনের আওতায় নিয়ে আসেন, আপনি ধরেন এসে আইনের আওতায় নিয়ে আসেন। লিটন, অধ্যাপক ডক্টর হাসানাত আলী, খালেদ সাইফুল্লাহ সোহেল, তিনজনকে ধন্যবাদ জানিয়ে দর্শক আজকের মতো শেষ করতে চাই। আর আইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতি সাথে থাকার জন্য ধন্যবাদ।